মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য শেখ হাসিনার ফাঁসির রায় গুরুত্বপূর্ণ মুহূর্ত, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের বিবৃতি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। এবং আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কক্সবাজার সৈকত এলাকায় নির্মিত হচ্ছে অবৈধ স্থাপনা, ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় OHCHR। সোমবার জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি। তিনি বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দিয়েছেন। এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি এ সময় আরও বলেন, 2025 সালের ফেব্রুয়ারিতে আমাদের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে এসেছি যে নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ সব দোষীর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির মুখোমুখি করা হোক। পাশাপাশি আমরা আরও দাবি করেছি ভুক্তভোগীদের যেন কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নিশ্চিত করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কবে পাঠানো হবে তা এখনও ঠিক হয়নি। এছাড়া পুলিশের মহাপরিদর্শক ও মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে কেন্দ্রীয় কারাগারেও রায়ের কপি পাঠানো হবে। এর আগে সোমবার জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করেন। 24 জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এই মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ পেশ হবে। অন্য 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ট্রাইব্যুনালে আজ 2 জন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। গত 16 নভেম্বর সাক্ষ্য দেন মিঠাপুকুর থানার ওসি মোহাম্মদ নূরে আলম সিদ্দিক। 17 নম্বর সাক্ষী হিসেবে তিনি গত বছরের 16 জুলাইয়ের পুরো বর্ণনা তুলে ধরেন। মাগুরা মোহাম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকে আগুন দেয়া হয়েছে। গ্রামীণ ব্যাংক মোহাম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা জানান, মঙ্গলবার রাত 3:30টার দিকে কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন দেয়। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ব্যাংকে কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনও তা জানা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা হবে। বেশ কয়েকদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া যায়। অনেক শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে অভিযোগ পড়েছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। এই বিষয়ে ভার্চুয়ালি যুক্ত করে নিতে চাই গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরীকে। জনাব আব্দুল হান্নান চৌধুরী, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন।
আব্দুল হান্নান চৌধুরী, আমরা যেমনটি বলছিলাম যে কয়েকদিন যাবৎ গ্রামীণ ব্যাংকের যে বিভিন্ন শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে, এই ক্ষেত্রে আপনাদের অভিযোগ সত্যিকার অর্থে কাদের বিরুদ্ধে? কারণ আমরা বারবারই শুনছি যে দুর্বৃত্তদের অভিযোগ দেওয়া হচ্ছে, আসলে তারা কারা? নির্দিষ্ট কাউকে ওইভাবে অভিযোগ করব না, কারণ আমাদের কাছে সেই ধরনের কোনো এভিডেন্স নাই। কিন্তু গ্রামীণ ব্যাংকের উপরে এ ধরনের আক্রমণ আসা কিন্তু দেশের একটা প্রতিষ্ঠানকেই আঘাত করা। কারণ গ্রামীণ ব্যাংকের আসলে মূল মালিক কিন্তু সরকার এবং দেশের, আপনি জানেন যে একদমই প্রান্তিক পর্যায়ের মানে 1,10,00,000 মহিলা, নারী সদস্য, যাদের ইনভেস্টমেন্টেই গ্রামীণ ব্যাংক এখন আছে, যারা এই গ্রামীণ ব্যাংকের মুনাফা ভোগ করে, যারা গ্রামীণ ব্যাংকের সুবিধা ভোগ করে, তাদের জন্য প্রান্তিক পর্যায়ে এই ব্যাংকটি করা হয়েছিল। সারা বাংলাদেশের নারীরাই কিন্তু এর সুবিধা পাচ্ছে। এর মধ্যে সরকারের শেয়ার হোল্ডিং আছে। এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না। এখানে কোনো ব্যক্তি বা কারোর প্রতি কোনো ক্ষোভ থাকলে যে গোষ্ঠী বা যে জনগোষ্ঠী এটা করছে, তারা না বুঝেই করছে। এতে দেশের একটা প্রতিষ্ঠানের ক্ষতি করা ছাড়া আমি অন্যভাবে আর কোনো কিছুই দেখছি না। জি, জনাব আমার আব্দুল মনে হচ্ছে হান্নান, যে আমরা যে জি বিষয়টি জানতে চাই যে এখানে যারা গ্রাহক আছে এবং যাদের কথা আপনি বলছিলেন, যারা আসলে এখানে লেনদেন করে থাকেন গ্রামীণ ব্যাংকের সাথে, তো তারা তো এখন আতঙ্কিত। তাদের এই আতঙ্ক দূর করতে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে কিনা, বা তাদের বক্তব্য কি? হ্যাঁ, আমরা কিন্তু গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এবারের মানে বর্তমান মানে রাষ্ট্রীয় অবস্থানে যে ধরনের নিরাপত্তা নেওয়ার কথা, প্রায় 15টি মিজারে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। এবং পুলিশ এবং আনসার বাহিনী, আপনি জানেন যে গ্রামীণ ব্যাংকের অধিকাংশ ব্রাঞ্চ, বিশেষ করে 2568টি ব্রাঞ্চে কিন্তু গ্রামগঞ্জে রয়েছে, এবং এগুলো অনেকেই কিন্তু অনেক রিমোট এলাকায় এবং খুব ছোট্ট বা ক্ষুদ্র পরিসরেই রয়েছে। এগুলোর মধ্যে যাহারা এরকম আক্রমণগুলো করছে, তারা কিন্তু বিরাট বড় ক্ষতি না করতে পারলেও তাদের এই গ্রামীণ ব্যাংকের মূল কনসেপ্ট বা এটার যে সুবিধা গ্রহণকারী যে নারী এবং ক্ষুদ্র জনগোষ্ঠী, তাদের প্রতি আঘাত করা। এখানে আপনি জানেন যে ব্যাংকের লেনদেন অন্যভাবে কিছু না, এরা সবাই কিন্তু ঋণ গ্রহীতা, এবং এরা কিন্তু নানান ধরনের ব্যবসা বাণিজ্য করে এই গ্রামীণ ব্যাংকের মুনাফা থেকেই কিন্তু তাদের মানে অর্থনৈতিক উন্নতি। তো বাংলাদেশের এই মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের এই বিতরণের মাধ্যমে গ্রামীণ ব্যাংক, আপনি জানেন যে বিশাল পরিমাণ নারী এবং বঞ্চিত প্রান্তিক পর্যায়ের জনসাধারণের জন্য গ্রামীণ ব্যাংক কাজ করে থাকে। এবং সেটা ইতোমধ্যে সারা পৃথিবীতে, আপনি জানেন যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র মোচনের যে কাজটা হয়েছে, সেটার জন্য বাংলাদেশ কিন্তু সারা বিশ্বের মধ্যেই সমাদৃত। আমার মনে হয় যে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানকে আঘাত করার মধ্যে আমাদের কারোই কিন্তু তেমন কোনো সফলতার কোনো বিষয়। না, জনাব আমাদের আব্দুল দেশে হান্নান। আবার বট পিরামিডের একদমই নারী গোষ্ঠীকে আঘাত করা জি, হচ্ছে। হ্যাঁ, জি, বলুন। জনাব আব্দুল হান্নান, আমরা কিন্তু দেখেছি উপদেষ্টা যারা আছেন, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তাদের বিভিন্ন বাসা বাড়িতে, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু পেট্রোল বোমা আর নিক্ষেপ করা হয়েছে। তো গ্রামীণ ব্যাংকের সাথে আসলে ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ বা অন্য কোনো বিষয় আছে কিনা, আপনার কি মনে হয়? ডক্টর ইউনূসের এখানে কোনো ক্ষোভের বিষয় নাই। উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এবং গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি ওটার সাথে জড়িত ছিল। ওনার এখন কিন্তু গ্রামীণ ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ততা নাই। আপনি জানেন বহুদিন থেকেই কিন্তু উনি গ্রামীণ ব্যাংকের সুবিধা এবং পজিশন থেকে দূরে আছেন। সুতরাং গ্রামীণ ব্যাংকে এই মুহূর্তে যারা আক্রমণ করবে, তাতে কারো যদি প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি কোনো ক্ষোভ থাকে, সেই সেটা থেকে কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারি না যে মানে প্রফেসর মোহাম্মদ ইউনূস বা কোনো ব্যক্তি বা কারো উপরে যদি কারো কোনো ক্ষোভ থাকে, সেখান থেকে কারো কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে আমরা দেশের একটা সফল প্রতিষ্ঠানকে কোনোভাবেই আঘাতগ্রস্ততা করা উচিত না, যাতে করে দেশ দেশের অর্থনীতির চালিকা। জি, জনাব আব্দুল হান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। চলে যাচ্ছি পরবর্তী খবরে।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশগত সংকটাপন্ন ইসিএ এলাকায় প্রতিনিয়ত নির্মিত হচ্ছে শত শত অবৈধ স্থাপনা। এতে একদিকে যেমন সৈকতের প্রকৃতির মনোরম দৃশ্য হারিয়ে যাচ্ছে, তেমনি পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে সমুদ্র ভাঙন ও জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে দিন দিন। এই নিয়ে দেখুন আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকের প্রতিবেদন। ছবিতে যে নির্মাণাধীন ভবনটি দেখা যাচ্ছে এটি কলাতলির সাইমন বিচ পয়েন্টের সমুদ্র কেবারাই ইসি এলাকায় অনুমোদনহীন প্রায় 12 তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি ভবন, যেটির কোনো অনুমোদন না থাকলেও প্রশাসনের নাকের ডগায় রহস্যজনকভাবে 8 মাস ধরে রাত দিন কাজ চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। 120 কিলোমিটার সমুদ্র সৈকতের চিত্র একই। এসব বিষয়ে নির্মাণাধীন ভবনের দায়িত্বরতদের সাথে কথা বলতে গেলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আমার ফার্মের নাম সাস্টেইনেবল। তাহলে আমাদের কৌকের যে একটা অনুমোদন লাগে সেটা আপনার নেই? কৌকের অনুমোদন তো আমার কাছে, আমি তো ল্যান্ড ওনারের কাছ থেকে নিয়েছি। কাগজপাতি দরকার নেই আমার তো কাগজপাতি, আমার তো এটা ল্যান্ড ওনার দেখ। আচ্ছা আচ্ছা। কক্সবাজারে শত শত ডেভেলপার কোম্পানি বহুতল ভবন নির্মাণ করছে এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে, যার কারণে আপনারা দেখেন এই সমুদ্র সৈকতে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর তারা ম্যানেজ হয়ে এই সমস্ত অবৈধ অবকাঠামো নির্মাণের জন্য সুযোগ দিচ্ছে। 5 স্টার মানের হোটেলে গড়ে উঠছে। আসলে এগুলোর কোনো ধরনের আইনগত কোনো ভিত্তি নাই। ইসি এলাকায় তো পরিবেশ সংরক্ষিত এরিয়া, কিন্তু দেখেন আপনি এদিকে দেখেন ওই বীজ কোথায়, স্থাপনা কোথায়। পরিবেশ অধিদপ্তর বলছে আইনের সীমাবদ্ধতার কথা, তবে জেলা প্রশাসক জানালেন ইসির আইন প্রয়োগে কাজ করছেন তারা। পরিবেশ অধিদপ্তরের কাগজ দেখাতে বললে তারা পরিবেশ অধিদপ্তর কাগজ দেখাতে ব্যর্থ হয়, সুতরাং তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ব্যতীত পরিচালিত হচ্ছে। ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের প্যারাবন ধ্বংস সহ বিভিন্ন ধরনের স্থাপনার কারণে আমরা নিয়মিত 27টি মামলা ধার্য করেছি বা 27টি মামলা আরোপ করেছি। এই এরিয়ার মধ্যে কোনো ধরনের স্থায়ী অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা নিষেধ আছে। সেই বিষয়ে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেছে। আমরা কোনো অবৈধ স্থাপনা থাকলে সেগুলো তালিকা করতেছি এবং নতুন করে যেন কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেই বিষয়ে আমরা সজাগ আছি। পরিবেশ রক্ষায় 1999 সালে এই এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। সেই অনুযায়ী কক্সবাজারে 120 কিলোমিটার সমুদ্র সৈকতে সব ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ। পরে 2018 সালে উচ্চ আদালত এই আইন বাস্তবায়ন করার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করছে না সংশ্লিষ্টরা। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন। হবিগঞ্জের ট্রাক ও কাভার্ড ভ্যানে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় প্রায় 3.5 কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। এই তথ্য জানান হবিগঞ্জ 55 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান। চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কসমেটিক্স, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী। লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, চুনারুঘাট উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে ভারতীয় চোরাচালান পণ্য পাচারের গোপন খবর পেয়ে অভিযান চালান বিজিবি। এ সময় 2টি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিলুর রহমানের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। শোডাউনটি নরসিংহপুর থেকে শুরু করে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়ক হয়ে নয়ারহাট ও নবীনগর চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে বাইপাইল বাস স্ট্যান্ডে এসে অবস্থান নেয় তারা। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য জাকির হোসেন পাঠান ও কামরুল হাসান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন মিয়া সহ আরও অনেকেই। গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আনন্দ মিছিল করেছে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি কোনাবাড়ী বিসিকের 1 নম্বর গেট থেকে শুরু হয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিসিক এলাকায় এসে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক
সাজ্জাদুর রহমান মামুন। এই সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম মিয়াজি, গাজীপুর মহানগরের 10 নম্বর ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা রেজাউল করিম সহ আরও অনেকে। গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের 26 এবং 27 নির্বাচনে দুটি প্যানেল নির্বাচনে প্রচারণা চালাচ্ছে। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতি গ্রহণ করেছেন নির্বাচন কমিশনার খোরশেদুল ইসলাম আসাদ। জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম সরকার বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে কাজ করার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি, আশা করি বিজয় হবে। এদিকে সম্মিলিত ঐক্যজোট পরিষদের সভাপতি প্রার্থী কাজী মেন্দারেস তাহা বিল্লাল ও সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল খলিফা বলেন, নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে কাজ করা হবে। বগুড়ার শিবগঞ্জে উৎসব মুখর আয়োজনে জমে উঠেছে নবান্ন উৎসব উপলক্ষে 100 বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা। ভোরের আলো ফুটতে না ফুটতেই দোকানে দোকানে মানুষের ঢল, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম এলাকা। উপজেলার করতোয়া নদী তীরবর্তী উথলি হাটে বসা দিনব্যাপী মেলার প্রধান আকর্ষণ হরেক পদের মাছের সমাহার। মেলা ঘিরে আশপাশের বিভিন্ন গ্রামে প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনে পরিপূর্ণ হয়ে উঠেছে। তাদের শীতের নতুন আলু, অন্যান্য শাকসবজি, শীতের হরেক রকম পিঠা ও মেলার বড় বড় মাছ দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। ছোট থেকে দেখি মেলা। 20 কেজি ওজন আছে মাছের, 700 টাকা কেজি মাছ। মাছের মোটামুটি বাজার ভালো, কেবল তো বাজার লাগলো, মোটামুটি ভালো বাজার। এখানে মাছের মেলা চলে, মাছ ওঠে, জামাইয়েরা আসে, দাওয়াত হয়। আমি অনেক বড় বড় মাছ দেখেছি। মাছটার ওজন 20 কেজি, কিন্তু কোনো কিতা হচ্ছে না এখন, বাজার খুব নরম। বড় মাছ মেলার বড় এটাই 18 কেজি 2000 টাকা কেজি বিক্রি হচ্ছে। যারা শ্বশুর জামাই বলতে ঈদের মধ্যে আসে না, কিন্তু মেলার মধ্যে আসে, যে আনন্দ উৎসব হবে, সবাই মেয়ে জামাইলে খাবে, এই জন্য আসে। এখানে মানুষের মধ্যে যে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা গভীর সম্পর্ক, ভালো আঁতাত, সেইটা আমাকে মুগ্ধ করেছে। এই মেলার প্রধান আকর্ষণ হলো মাছ। এই মেলার প্রধান ক্রেতা হলো আমাদের এলাকার জামাই। এবার খেলার খবর, ফুটবল। আজ এশিয়ান কাপ বাছে বাংলাদেশ ভারত মহারণ। এই ম্যাচেও হামজা চৌধুরী বড় ভূমিকা রাখবে বলে মত অধিনায়ক জামাল ভুঁইয়ার। জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে এই ম্যাচ। দুই দলই এশিয়া কাপের মূল মঞ্চের লড়াই থেকে ছিটকে গেছে অনেক আগেই। তবে ম্যাচটা যখন ভারত বাংলাদেশ ডার্বি, তখন ভালো প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রেখেছে উভয় দলই। গেল কয়েক ম্যাচ শেষ মুহূর্তে গোল খাবার তিক্ত অভিজ্ঞতা থেকে বের হতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে শুরুর একাদশেই খেলতে চান জামাল ভুঁইয়া। প্রায় 2 যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে ভক্তদের জয় উপহার দিতে চান বাংলাদেশের অধিনায়ক। ভারতীয় দলের এবার বড় চমকের নাম রায়ান উইলিয়ামস, যদিও এই অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এখনও পায়নি ছাড়পত্র। আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য শেখ হাসিনার ফাঁসির রায় গুরুত্বপূর্ণ মুহূর্ত, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের বিবৃতি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। এবং আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কক্সবাজার সৈকত এলাকায় নির্মিত হচ্ছে অবৈধ স্থাপনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।